নাট্য সংস্থা তার শুভ জন্মদিন আমরা এখানে বিপ্লব বন্দ্যোপাধ্যায়কে পেয়ে গিয়েছি। আমি একটু একটা লাইন বেশি বলছি, তারা কলকাতার মানুষ, আমরা এই শহরতলির মানুষ, তাদের আমরা পেয়েছি এবং তাদের এই শুভ জন্মদিনের সঙ্গে আমরা পেয়েছি শুভেন্দু মাইতি, যার আজকে শুভদিন, তারও শুভ জন্মদিন, তাকে তারা সম্বর্ধনা দিলেন। এ ব্যাপারে তো বিপ্লববাবু পরিচিতি বা পরিচয় আমি ব্যাপকভাবে দিতে চাইছি না, আপনারা নিশ্চিতভাবে তার যে নাট্য কারিগরি বা যে সমস্ত কর্মকাণ্ড জানেন। তো আজকে আমাদের এই শহরতলিতে এসে শুভেন্দু দাকে যে সম্বর্ধনা দিলেন কেমন লাগছে? না, সম্বর্ধনা দেওয়ার নেই, আসলে আমরাই সম্মানিত হলাম। আমার থিয়েটার জীবনের ক্ষেত্রে শুভেন্দুদার একটা বিরাট ভূমিকা আছে, সেটা সকলে জানেন না। এবং আচম্বিতেই যেরকম দুরাগত একটা পরিচয় ছিল, সেটা ওনার শিল্পী পরিচয় এবং তার রাজনৈতিক কিছু খবরও আমি জানতাম, সেটা আমাদের পারিবারিকভাবে আমরা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম বলে। কিন্তু সরাসরি সংযোগ হয়েছে থিয়েটারের মাধ্যমে। সেই থিয়েটার এখন আমি মধ্যবয়সে এসেছি, আমার থিয়েটার চর্চাও প্রায় যৌবন পেরিয়ে মধ্যবয়সের শ্লথতায় ভুগছে। ফলে শুভেন্দুবাবুর মতো একজন যৌবনোদ্দীপ্ত আর কি, যিনি যার বয়স কালের নিয়মে বাড়ে কিন্তু তার ভেতরকার যে প্রাণ শক্তি, সেটা আমাদের থেকেও আরও বেশি শক্তিশালী। তার পরিচয় আমাদের কাজের মধ্যে পেয়েছি, তার সঙ্গে দৈনন্দিন কয়েকবার মেশার যে সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে, তখন দেখেছি বিরল প্রকৃতির মানুষ। সেই বিরল প্রকৃতির মানুষের সঙ্গে আরেকবার আমাদের মঞ্চ, আমাদের দল এবং আমি ব্যক্তিগতভাবে সুযোগ পেলাম তাকে সম্মানিত করার। আমরা নিজেরা সম্মানিত হলাম এবং আমাদের প্রাচ্যর ক্ষেত্রে এটা একটা বিরাট সম্মানের ব্যাপার। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। তো আমরা শুভেন্দুদার কাছে চলে যাচ্ছি। শুভেন্দুদা, তো আমার তো অনেক কিছু বলার ইচ্ছা আছে, মানে জানতে চাইবার ইচ্ছা আছে আমার মানে মোটামুটি আপনার জীবন সম্পর্কিত একটু ধ্যান ধারণা আমার আছে। তো যাই হোক, আপনি আমাদের এই অঞ্চলে, কল্যাণী অঞ্চলে, কাঁচাপাড়া অঞ্চলে ইতিমধ্যে একটা পরিচিতি, ব্যাপক পরিচিতি পেয়ে গিয়েছেন। আপনার যে লোকসঙ্গীত বা গণসঙ্গীত সম্পর্কিত যে কার্যকলাপ, সেই সম্পর্কে আমরা ওয়াকিবহাল, তাছাড়া অন্য ব্যাপারেও আমরা ওয়াকিবহাল। তো আজকের এই সম্বর্ধনা আপনার কেমন লাগছে? সম্বর্ধনা বলতে প্রাচ্য নাট্যদল আমার অনেক দিনের পুরনো পরিচিত, আমি এদের সাথে কাজও করেছি। আর বিপ্লবও ব্যক্তিগতভাবে আমার খুবই আপনজন। সম্বর্ধনা পেতে সকলেই ভালো লাগে, মন্দ লাগবে কেন? হ্যাঁ, তার থেকে সবথেকে বেশি যেটা ভালো লাগলো যে আজকে প্রেক্ষাগৃহটা ভর্তি মানুষ, তারা অত্যন্ত মনোযোগ দিয়ে মানে একাগ্রতা দিয়ে আমার গানগুলি শুনলেন, এতগুলি গান শুনলেন। একটা শিল্পীর কাছে শ্রোতা হলো ঈশ্বর। এবং তাদের এত চমৎকার তাদের উপস্থিতি, তাদের ভূমিকা এই অনুষ্ঠানে। আমি একসাথে প্রাচ্যকে অভিনন্দন জানাচ্ছি, তারা এই আমার জন্মতিথিতে আমাকে তারা সম্মানিত করেছেন এই জন্য। এবং অনেক আরও শ্রদ্ধা জানাচ্ছি আজকে সমস্ত দর্শক শ্রোতাদের, যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মানে শতকরা 100% সফল করলেন তারা। হ্যাঁ, এবং তারা দীর্ঘ সময় আমার গান শুধু শুনলেন নয়, সাগ্রহে শুনতে চাইলেন। হ্যাঁ, এটার জন্য আমি প্রাচ্যর কাছে কৃতজ্ঞ, আর কল্যাণীর কাছেও কৃতজ্ঞ। এই জন্যই কল্যাণী গত 2 বছর, 2.5 বছর প্রায় আমাকে আশ্রয় দিয়েছে। আমি কল্যাণীর মানুষ নই স্থায়ী, আমি টালিগঞ্জে থাকি, মেদিনীপুরের লোক। কিন্তু আমার এই করোনাকালে আমার ক্যান্সার ধরা পড়াতে তার সমগ্র চিকিৎসা, অপারেশন পরবর্তী চিকিৎসা সবটাই এই কল্যাণীতে থেকে আমার হয়েছে। কল্যাণীর মানুষ আমাকে শুধু আশ্রয় দেননি, আমাকে আপন করে নিয়েছেন এবং আমাকে ছাড়তে চান না। বললেন না না, আপনি কল্যাণীতেই থাকুন, আপনাকে কল্যাণী ছেড়ে কোথাও যেতে দেব না আমরা। এটা আমার কাছে একটা প্রাপ্তি। তো আমরা একটু অন্য কথা বলতে চাইছি, যেটা লোক আপনার কাছ থেকে জানতে চায়। রাজনীতি, সংগ্রাম এবং এই যে সঙ্গীত, এ কীভাবে সম্পৃক্ত হয়,
কি এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। এটা এত এত বিস্তৃত আলোচনার না, বিষয়, আপনি এটা শর্টে একটু বলুন। শর্টে এই জিনিস বলা যায় না। এখন হচ্ছে একদম শৈশব থেকেই আমার পরিবারই রাজনীতির পরিবার। আমার মা কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, আমৃত্যু জীবনের শেষ দিন পর্যন্ত মা কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন। আমার পরিবার ওই মেদিনীপুরের নন্দীগ্রামের ওই এলাকার সবথেকে সংস্কৃতিমান এবং শিক্ষিত পরিবার হিসাবে আমাদের একটা সমাজে একটা জায়গা ছিল। সেই পরিবেশে গড়ে ওঠা মানুষ আমি। রাজনীতি আমার রক্তে, সংস্কৃতি, গান বাজনা আমার জীবনযাপনে আমার রক্তের মধ্যে আছে। তো আপনার জীবনটা পরিব্রজনের জীবন, আমি দেখছি মানুষের সঙ্গে মেশা, বিভিন্ন অঞ্চলে কার্যকলাপ করা, বা এই গান লোকগীতিগুলো গণসঙ্গীতগুলো তুলে আনা, এই একটা অদ্ভুত রকম পরীক্ষা। অদ্ভুত না, তো ওই কাজটাই আমি করেছি সারা জীবন, আর কিচ্ছু করিনি। চাকরি করিনি, বাকরি করিনি, রোজগার করিনি, কিচ্ছু করিনি। ওই কাজ একটিমাত্র ওই একটি কাজই করেছি। পড়াশোনাও শেষ করিনি, পাশে চাকরি করতে হয়। হ্যাঁ, চাকরি করবো না বলেই পড়াশোনা করিনি, এই কাজগুলো করবো বলে। এই কাজ করবো, আনন্দ পেয়েছি। সকলে সব কাজে আনন্দ পায় না। হ্যাঁ, আমি যে কাজে আনন্দ পেয়েছি এই কাজ নিয়ে সারা জীবন কাটাতে চেষ্টা করেছি। রাজনৈতিক কর্মী সাংস্কৃতিক কর্মী হবে, সাংস্কৃতিক কর্মীর রাজনৈতিক চেতনা থাকবে, এ ব্যাপারে আপনি একটু কিছু। সে কথা আমি অনুষ্ঠানেই বলেছি। রাজনীতি সংস্কৃতি করতে গেলে তাকে রাজনীতি সচেতন হতে হয়। রাজনীতি যিনি করবেন, পার্টির নেতারা যে কোনো পার্টির হন না কেন, তাকেও সংস্কৃতি সচেতন হতে হবে। নইলে তার রাজনীতি করা উচিত নয়। তিনি রাজনীতির পরিবর্তন যেটা করবেন সেটা রাজনীতি নয়, সেটা ধ্বংসের নীতি হবে। তো একটা কথা বলছি, আপনি কিছু মনে করবেন কিনা আমি জানি না, এখনকার যে রাজনৈতিক দলগুলো তারা কি খুব সাংস্কৃতিক বলে আপনার মনে হয়? সংস্কৃতি কম থাকার ফলে এই ধরনের উৎসববৃত্তি দেখছি চোখের সামনে। হ্যাঁ, আর যেটা ঘটে, রাজনীতির প্রতি বিতৃষ্ণা তৈরি করা হচ্ছে মানুষের ভেতরে। একটা প্রচার করা হয়, রাজনীতি ভদ্রলোকে করে না। হ্যাঁ, রাজনীতি করার দরকার নেই, শিক্ষিত ছেলেরা রাজনীতি করতে যেও না, কেরিয়ার দেখো। এইটা যদি ঘটতে থাকে দিনের পর দিন, সভ্য ভদ্র সৎ মানুষরা যদি রাজনীতি থেকে দূরে সরে যান, তাহলে ইতররা সাম্রাজ্য করবে ওখানে। হ্যাঁ, তাই ঘটছে। কাজেই রাজনীতি বিমুখতা, রাজনীতির প্রতি বৈরিতা তৈরি করা মানুষের মনে, এটা একটা সামাজিক অপরাধ। এই কাজটা করা উচিত নয়। আমি এই কাজের অন্তর থেকে ঘৃণা করি এই কাজটাকে। বর্তমান পরিস্থিতিতে আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে শাসক শ্রেণী বা রাজনৈতিক যে চেহারা যে আপনি দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন কি সম্বন্ধে আমি বলতে চাইছি, যে একটা অর্থনৈতিক বিশৃঙ্খলা, লুটপাট করে নেওয়া, বা এই শিক্ষাক্ষেত্রের প্রজন্মকে পিছিয়ে দেওয়া, তাদের শোষণ করা, তাদের থেকে অর্থ কামাই করা, এই ব্যাপারটাকে আপনি রাষ্ট্রকে, আমাদের শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রকে কল্যাণকামী সংগঠন বলে কল্যাণকর প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত করেছে। ওইটা পরীক্ষা খাতায়, রাষ্ট্রবিজ্ঞানের খাতাতে লিখতে হয়, নইলে পরীক্ষা ফেল করিয়ে দেবে। আসলে রাষ্ট্র হচ্ছে পীড়নের যন্ত্র। হ্যাঁ, এই যন্ত্র যার হাতে থাকে তার বিরুদ্ধে শ্রেণীকে পীড়ন করবে সে, এইটাই রাষ্ট্রের আসল সংজ্ঞা। হ্যাঁ, তো সেই সংজ্ঞাগুলো প্রমাণ করে দেখাচ্ছে। এটি পীড়নের যন্ত্র, সেইটাই প্রমাণ করছে, সেইটাই করছে, আর কি করবে। এর বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন কি সাংস্কৃতিক কর্মীরা আলাদাভাবে গড়ে তুলতে পারে? না, সাংস্কৃতিক কর্মীরা কতটা করতে পারে সেটা আমি আজকে বলেছি। আর কিছু করতে পারে না। রাষ্ট্রের বিরুদ্ধে পাল্টানোর, রাষ্ট্রকে পাল্টানোর বা শাসক শ্রেণীকে পাল্টানোর যে ক্ষমতা, সে ক্ষমতা সংস্কৃতি কর্মীদের নেই। সেটা সংস্কৃতি কর্মীদের কাজও না। সংস্কৃতি কর্মীদের কাজ হচ্ছে মানুষের ভেতরে সততা, স্বচ্ছতা, প্রতিবাদী সত্তাকে বাঁচিয়ে রাখা। আর বাকি কাজটা রাজনৈতিক কর্মীদের। আজকে যারা করছে সব কাজ, এর বিরুদ্ধে আরেকটা রাজনৈতিক শক্তি যদি খাড়া হতে পারে, যারা সৎ, আর একটা ডাকাত খাড়া হলে, একটা চোরকে তাড়াতে একটা ডাকাতকে ডাকলে আবার মুশকিল হয়। কাজে একটা চোরের পরিবর্তে একটা সৎ লোককে যদি খুঁজে পাওয়া যায়, সৎ মানুষরা যদি এগিয়ে আসেন, তাহলে সমাধান হবে। নইলে এর ভেতরে বাস করতে হবে। আমাদের কি করা যায়? অনেক সময়ই দেখছি তো এই যে রাজনৈতিক দলগুলো কিন্তু সাংস্কৃতিক কর্মীদের, সকল বুদ্ধিজীবী যারা আছে তাদের উপর কিন্তু অনেকটা নির্ভরশীল। তাদের চাই যে না, তাদের উপর নির্ভরশীল না, তাদের কিনেছে।
তারা তারা গরু ছাগলের মতো বিক্রি হয়েছে, রাজনৈতিক নেতারা তাদের পয়সা দিয়ে কিনেছে। হ্যাঁ, তাতে কোনো বিবেক বলে কোনো বস্তু নেই, তাদের ভিতরে কোনো প্রতিবাদী সত্তা নেই, তারা শাসক শ্রেণীর সপক্ষে কথা বলার জন্য বিকৃত হয়ে গেছে, মানে বিকৃত বলতে বিক্রি হয়ে গেছে শাসক শ্রেণীর কাছে। তো এবার আমি একটা শেষ কথাই বলছি যে আপনি যে লালন একাডেমি করতে চাইছেন, এই যে বাংলার লোক সংস্কৃতি করতে চাইছি না, আমার লালন একাডেমি 22 বছর হয়ে গেছে। আরো তার বিস্তৃত যে শান্তিনিকেতনের জমি, ওটা লালন একাডেমি অন্য প্রতিষ্ঠান, ওটা করছে। এইটা একটু যদি বলেন তাহলে আমরা একটু প্রচার দিতে পারি। আমি সারা পৃথিবীতে 33 কোটি বাঙালি আছে। এই 33 কোটি বাঙালি বাংলা, আমি মনে করি বাঙালি পৃথিবীর মধ্যে এখনও সব থেকে সমৃদ্ধ, সব থেকে মেধাসম্পন্ন, সব থেকে স্বচ্ছ, প্রতিভাশালী জাত, সৃজনশীল জাত। তারা, আমরা বিচ্ছিন্ন হয়ে আছি বলে আমাদের নানা রকম মানে নৈরাজ্যের ভেতরে বাস করতে হয়। চেষ্টা করছি একটা প্রতিষ্ঠান তৈরি করে সারা পৃথিবীতে বসবাসকারী সৃষ্টিশীল বাঙালিদের একত্রিত করার। সে প্রতিষ্ঠানের নাম পান্থপাদপ। বীরভূমে বোলপুরে আমরা প্রায় ইতিমধ্যে 16 বিঘা জায়গায় কিনে সেই পান্থপাদপের কাজ শুরু করেছি। ওইখানে হেড অফিস করে আমরা ভার্চুয়াল মাধ্যমে, অর্থাৎ একটি শক্তিশালী ওয়েব পোর্টালের মাধ্যমে সারা পৃথিবীর বাঙালির সাথে আমরা, সৃষ্টিশীল বাঙালির সাথে আমরা আত্মীয়তা স্থাপন করব। তার জন্য হেডকোয়ার্টার তৈরির কাজ শুরু করেছি। শুভেন্দু মাইতির সঙ্গে আমরা আলোচনা করলাম তার যে মানসিক চিন্তা চেতনা এবং তিনি কি করতে চান, তার সঙ্গে রাজনীতি কিভাবে জড়িত, নিশ্চিতভাবে আমরা মানে চেষ্টা করলাম আপনাদের কাছে তুলে ধরবার জন্য। আপনারা তার মননশীলতা নিশ্চিত উপলব্ধি করতে পারলেন। আপনারা অপ্তক দেখুন, লাইক করুন, শেয়ার করুন।